আর তোমাদের এই টোটাল ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। 2027 সালে তাণ্ডব করবো বলেছি, তাণ্ডব করবই। সবাই তো শুরু হয়েছে, এখনো বহুত কিছু বাকি আছে তোমাদের জন্য। মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সের 90 আউট অফ 90 কেউ আটকাতে পারবে না। পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাবো। মাধ্যমিক 2027 পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ রিভিশন এপিসোড বলতে পারো এটি। তার কারণ আমরা একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছি ফিজিক্যাল সায়েন্স, আর এই রকম রিভিশন চলবে একদম মাধ্যমিক পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন। আর এক এক করে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরবো, আর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কিভাবে করতে হবে, চ্যাপ্টারটার মধ্যে কি কি রয়েছে, অর্থাৎ একটা চ্যাপ্টারের ভিতরে কি কি থাকে সেটাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো আমরা তোমাদের ফ্রি ভিডিওতে। অর্থাৎ এই যে এপিসোডগুলো আমরা শুরু করেছি, এই এপিসোডটার কিন্তু কোনো কস্ট নেই, অর্থাৎ আমরা কিন্তু ওপেন সবার জন্যই কিন্তু ভিডিওটা ছাড়বো। তো তোমাদের জন্য তো সত্যি একটা ভালো এপিসোড বলতে পারো, তার কারণ আমাদের যারা পেইড ব্যাচে রয়েছে তারা তো শিখছে, তার সাথে তোমাদের সাথে কিন্তু আমরা রিভিশনটা করব। তাই মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে 2027-এ তাদেরকে প্রথমেই বলবো তোমরা ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং পুরো মাধ্যমিক পর্যন্ত আমাদের সাথে জুড়ে থেকো। যারা আমাদের কোর্স পারচেস করতে পারছো না তারা কিন্তু আমাদের সাথে এইভাবেই এগিয়ে চলো। আশা করব কিছু করে দেখাবো। 2026-এ অনেকে আমাকে বলেছে প্রশ্ন চোর, অনেকে বলেছে কোয়েশ্চেন লিকার, বহুত কিছু বলেছে। আরে ভাই, এমন কোয়েশ্চেন দেবো পরীক্ষায় যদি না আসে তাহলে কিসের সাজেশন? তো সাজেশন তো পরে হবে, সেগুলো তো থাকবেই, বাট তার আগে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে, নাহলে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 90 আউট অফ 90 পাওয়া সম্ভব নয়। তো তোমরা যারা যারা প্রিপারেশন এখন থেকেই শুরু করে নিয়েছো বা করছো বলে ভাবছো, তাদেরকে বলবো এখন থেকেই আমাদের সাথে তোমরা চলতে থাকো। আশা করব 2027 মাধ্যমিক আমরা কিছু করে দেখাতে পারবো। আর যতক্ষণ আমি ফিল্ডে থাকবো, একটা কিছু না হওয়া পর্যন্ত কিন্তু ফিল্ড থেকে ওঠার লোক প্রশংসার নয়। তাই আমি তোমাদের আজকে প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, আগেই বলবো ভিডিওটা পুরো দেখো, তা না হলে কিন্তু কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আশা করব ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটা কোয়েশ্চেনও কিন্তু তাদের আটকাবে না। আমরা কিন্তু সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো, বুঝতেই পারছো পরিবেশের জন্য ভাবনা এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে তোমরা নিশ্চয়ই জানো, যে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের থাকে হচ্ছে 5 নাম্বার থাকে, তাই না? তোমাদের কিন্তু 5 নাম্বার থাকে প্রথম চ্যাপ্টার। তো 5 নাম্বারের মধ্যে কোনটা কত থাকে তোমরা নিশ্চয়ই জানো। এই 5-এর মধ্যে তোমাদের এমসিকিউ কিন্তু থাকে হচ্ছে একটা, এমসিকিউ থাকে কিন্তু মাত্র একটা এমসিকিউ থাকে। আর ভিএসএ কিউ যদি বলি, ভিএসএ কিউ তাহলে থাকে কিন্তু দুটো, আর কিন্তু থাকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? আর একটা থাকছে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন। তাহলে এই হলো 2 আর 2 4 আর 1 5, এই টোটাল 5টা নাম্বার কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আসবে। তো চলো একটু একটু করে এগোই, ঠিক আছে? দেখো মোটামুটি একটা সামগ্রিকভাবে কিন্তু তোমাদেরকে আমি এখানে সাজিয়ে ফেলেছি যে কি কি আসার মতো আছে, সেগুলো কিন্তু একটা সামগ্রিকভাবে কিন্তু আমরা এখানে শো করছি। প্রথমে বায়ুমণ্ডলের গঠন, তারপর ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তরের ধ্বংস দেখবো, গ্রিন হাউস প্রভাব, বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? এরপর দেখো এদিকে রয়েছে জীবাশ্ম জ্বালানি, স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন কিন্তু অলরেডি 2026-এ এসে গেছে। তো মোটামুটি এই সমস্ত কিছু আমরা কিন্তু সাজিয়েছি, এক এক করে আমরা এগোবো। চলো, পরিবেশের জন্য ভাবনা প্রথমে তোমাদেরকে যেহেতু আমরা রিভিশন দিচ্ছি, তো রিভিশনে আমরা কিন্তু ইন ডিটেলসে সব পার্ট আলোচনা করব না, যেগুলো তোমাদের 2027-এর জন্য প্রয়োজন আমরা সেগুলোকেই কিন্তু তুলে ধরবো। দেখো এখানে মোটামুটি তোমাদের প্রথমে বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং বৈশিষ্ট্য, আমাদের যে বায়ুমণ্ডলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রথমেই তোমাদেরকে একটা ছোট্ট ভাবে বুঝিয়ে দেবো, রাফলি হিসেব করব। দেখো প্রথমে দেখো ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে ট্রোপোস্ফিয়ার, কিছু কিছু বইতে কিন্তু 15 কিলোমিটার লেখা রয়েছে, 15, 18, 16 এগুলো এরকম ভাবেই থাকে। তো আমরা এখানে 18 কিলোমিটারটাকেই বলবো। তো তোমরা তো জানো যে ট্রোপোস্ফিয়ার এখানে কিন্তু আমাদের প্রাকৃতিক যে সমস্ত ঘটনা বলি, ঝড় বৃষ্টি ঝঞ্ঝাই সমস্ত কিছুই কিন্তু ঘটে। তাই আমরা এই স্তরকে আর একটা নামেও ডাকি, সেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বলে ডাকা হয়। দেখো এখানে লেখা রয়েছে আবহাওয়ার পরিবর্তন, মেঘ বৃষ্টি, এই সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে।
আর ভূপৃষ্ঠে গড়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ট্রোপোপজে কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু থাকে। এই প্রসঙ্গে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসে যে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার, যদি প্রতি 1 কিলোমিটার উপরে ওটা যায় তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে? উত্তরটা কিন্তু -6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমতে থাকে প্রতি কিলোমিটারে। এটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে লাগবে। তাহলে ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরের দিকে উঠবো তত কি হবে, তত কিন্তু আমাদের টেম্পারেচারটা কিন্তু কমতে থাকে। পার কিলোমিটারে কত করে কমছে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমছে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ভাই যা আলোচনা করব তাই পরীক্ষায় আসবে, কেউ আটকাতে পারবে না। যা আলোচনা করব তাই কিন্তু পরীক্ষায় আসবে, তাই ভালোভাবে আলোচনাটা শুনবে। আর এই যেহেতু এই স্তরে ঝড় বৃষ্টি মেঘ হয় লেখাই রয়েছে, তাই জেট প্লেন গুলো কিন্তু এই স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে না, এটা মনে রাখতে হবে। তো এরপরে দেখো 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করছে কে? বিস্তার লাভ করছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম শান্তমণ্ডল, তোমরা তো সবাই জানো। তার কারণ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা আমাদের যে প্রাকৃতিক ঘটনাবলী যেগুলো আমাদের বিপর্যয় ঘটায় সেগুলো কিন্তু হয় না। আর এখানে বায়ু প্রবাহের হারই একদম হালকা, বা তার জন্য কিন্তু এই স্তরের মধ্য দিয়ে কি হয়, এই স্তরের মধ্য দিয়ে কিন্তু জেট বিমানগুলো কিন্তু চলাচল করতে পারে। আর একে আমরা কি বলি? একে আমরা কিন্তু শান্ত মণ্ডল বলেও আমরা চিহ্নিত করি। তাহলে আমরা দুটো প্রশ্ন কিন্তু অলরেডি হাইলাইটেড পেয়ে গেলাম। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কিন্তু আমরা পেলাম শান্তমণ্ডল। আর এই স্তরে কি থাকে? এই স্তরে কিন্তু আবার একটা ওজোন স্তর বলে কিন্তু আলাদা করে একটা স্তর আমরা পাচ্ছি, বাট এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেরই কিন্তু একটা অংশ। কি হয়, এই ওজোন স্তর আমরা পরে তো আলোচনা করব, বাট তার আগে একটা ছোট্ট কথা বলবো। এই ওজোন স্তরে ওজোন গ্যাস থাকে, আর যেটি কি করে আমাদের ইউভি অর্থাৎ অতি বেগুনি রশ্মির হাত থেকে কিন্তু বাঁচায়। তার কারণ তোমরা জানো ইউভি রশ্মি আমাদের কিন্তু খুবই ক্ষতিকারক, চামড়ায় লাগলে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে, বাট ইউভি রশ্মিটাকে শোষণ করতে পারে, পরে আলোচনা করব। চলো এরপরে দেখো রয়েছে মেসোস্ফিয়ার, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করছে। আর সবচেয়ে শীতলতম স্তর, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সব থেকে শীতলতম স্তরের নাম কি, অ্যান্সার কি দেবে? অ্যান্সার দেবে মেসোস্ফিয়ার। কি দেবে? মেসোস্ফিয়ার। আর এখানে কিন্তু উল্কা পুড়ে যায়, উল্কা ছাই হয়ে যায়, এটাও একটা প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে এসে উল্কা ছাই হয়ে যায়। উত্তর কিন্তু কি হবে? উত্তর হবে কিন্তু মেসোস্ফিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। এবার একটু বলে রাখি যে মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম স্তর, বাট তাহলে এই স্তরের টেম্পারেচার কত থাকে? দেখো এখানে লেখা রয়েছে -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি মাইনাসে, বাট তোমরা অ্যান্সার অ্যাপ্রক্স দেবে, আমি বলে দিচ্ছি তোমরা অ্যান্সার দেবে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা দেবে। তাহলে মেসোস্ফিয়ারের যদি কেউ জিজ্ঞাসা করে মেসোস্ফিয়ারের টেম্পারেচার কত থাকে, বলবে -93 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে মেসোস্ফিয়ারের কিন্তু টেম্পারেচার। চলো আর এই নিয়ে আলোচনা নেই, হয়ে গেল। এরপরে দেখো রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে কিন্তু অনেকে আবার আয়নোস্ফিয়ার বলেও কিন্তু বলে ডাকে, তাই থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার গুলিয়ে ফেলো না, ঠিক আছে? আচ্ছা, এটা কত থেকে কত? 80 থেকে 500 কিলোমিটার কিন্তু বিস্তার লাভ করছে। কত বললাম? 80 থেকে 500। আচ্ছা, উষ্ণতা দ্রুত বাড়ে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলবো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে কি হচ্ছিল? উষ্ণতা হ্রাস পাচ্ছিল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 18 থেকে 50। তাহলে সেই সময় উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমাকে কোয়েশ্চেন করে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কি পরিবর্তন হয়, তাহলে তোমরা অ্যান্সার করবে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। দেখো এখানে ছিল প্রতি কিলোমিটারে -6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 গিয়ে শেষ হচ্ছিল, তারপর কিন্তু আবার 0। তার মানে এই ক্ষেত্রে কি হয়েছে? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়েছে? উষ্ণতা কিন্তু কমেছে, -56। আবার স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু কি হয়েছে? বেড়ে গেছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসছে। তারপরে আবার কিন্তু কমেছে, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু শীতলতম স্তর। এরপরে দেখো থার্মোস্ফিয়ার, ভাবলে অবাক লাগবে, থার্মোস্ফিয়ারে উষ্ণতা দ্রুত বাড়ে। কত বাড়ে? বেড়ে হলো 1200 হয়ে গেল, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু থার্মোস্ফিয়ার, মনে থাকবে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হয়ে যাচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে 1200 ডিগ্রি হলো থার্মোস্ফিয়ার। তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মেসোস্ফিয়ারে ছিল -93,
বাট থার্মোস্ফিয়ারে আবার হয়ে গেল 1200। তার মানে কি, তার মানে এটাই হলো যে দেখো কমছে বাড়ছে, কমছে বাড়ছে। তাহলে থার্মোস্ফিয়ারের আর কি কি কাজ আছে একটু বলি। এখানে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে, প্রশ্ন আসতে পারে মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে, তখন অ্যান্সার কি দেবে, থার্মোস্ফিয়ার। আচ্ছা, বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তরে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, মনে রেখো কিন্তু এটা। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এর পরে যেটা রয়েছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে দেখো এখানে লেখা রয়েছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 1200তে যদি এটা শেষ হয় তাহলে 1200 থেকে স্টার্টিং করে 1600-র মধ্যে থাকে। এটা মনে রাখতে হবে যে এক্সোস্ফিয়ারে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো থাকে। আর এটা মহাকাশে বিলীন হয়, এটার দরকার নেই, জাস্ট এখানে এটা মনে রাখবে কৃত্রিম উপগ্রহগুলো থাকে কিন্তু এক্সোস্ফিয়ারে। দেখো এর পরেও কিন্তু একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের কিন্তু টেম্পারেচারটা থাকছে 1600 প্লাস, কিন্তু মনে রাখতে হবে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি। বাট তা সত্ত্বেও যদি তোমাদের পরীক্ষায় আসে যে বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তরের নাম কি, তোমরা অ্যান্সার করবে কিন্তু এক্সোস্ফিয়ার। মনে থাকবে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর যদি পরীক্ষায় আসে তোমরা কি অ্যান্সার করবে, এক্সোস্ফিয়ার। কি অ্যান্সার করবে, এক্সোস্ফিয়ার, মনে থাকবে। তো এরপরে যেটা বলছিলাম ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারের থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে, তোমরা অ্যান্সার করবে ম্যাগনেটোস্ফিয়ার। মনে থাকবে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে, ম্যাগনেটোস্ফিয়ারে। চলো একটুখানি সামারি করে নিই। তাহলে বায়ুমণ্ডলের একদম যদি আমরা দেখি তাহলে সর্বনিম্ন যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। একে আবহাওয়াগত পরিবর্তন দেখা যায় এবং মেঘ ও বৃষ্টি যা আছে এগুলো সমস্ত দেখা যায়, ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এখানে কিন্তু প্রতি কিলোমিটারে -6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু হ্রাস পায়। আচ্ছা, এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে ওজোন স্তর থাকে কিন্তু, আর এটা শান্ত হওয়ার কারণে জেট প্লেন গুলো চলাচল করে। শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। তারপর 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে আমাদের থার্মোস্ফিয়ার, মেরুজ্যোতি দেখা যায় এবং এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার থাকছে কিন্তু 1200 থেকে 1600। মনে রাখতে হবে এক্সোস্ফিয়ার কিন্তু সব থেকে উষ্ণতম স্তর, আর শীতলতম স্তর হচ্ছে কিন্তু মেসোস্ফিয়ার। পুরো একদম রিভিশন হয়ে গেল। চলো মোটামুটি এখান থেকে এই কোশ্চেন গুলো আসে। চলো নেক্সট চলে যাবো। দেখো এবার তোমাদের রয়েছে ওজোন স্তর, ওজোন স্তরের গুরুত্ব। দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে কেন ওজোন স্তর গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করে। অতি বেগুনি রশ্মি মানে হচ্ছে আগত যে ইউভি রশ্মি রয়েছে, এই ইউভি রশ্মিটাকে কিন্তু শোষণ করতে পারে কে, এই ওজোন স্তর কিন্তু শোষণ করতে পারে। আর ইউভি রশ্মি আমাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। তাই ইউভি রশ্মি প্রোটেক্টেড যদি কেউ বলে বা প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়, তোমরা অ্যান্সার করবে ওজোন স্তরকে বলা হয়। মনে থাকবে, প্রাকৃতিক সৌরপর্দা যদি বলা হয় কাকে, তোমরা অ্যান্সার করবে ওজোন স্তর। আর কি, চর্মরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, ফসল ও উদ্ভিদের রক্ষা করে, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করতে পারে। বাট আমাদের ক্রিয়াকর্মের জন্য কিন্তু আজ ওজোন স্তর ক্ষতি হচ্ছে। কি করে ক্ষতি হচ্ছে সেটা তো আমি অবশ্যই বলবো ওজোন স্তর। বাট তার আগে একটু মনে রাখো যে সূর্য থেকে আগত ইউভি রশ্মি, এই ইউভি রশ্মিটাকে কিন্তু প্রোটেক্ট হচ্ছে কে, এই ওজোন স্তর। তাহলে ওজোন স্তরে কি এমন রয়েছে, তাহলে ওজোন স্তরে রয়েছে কিন্তু O3 গ্যাস। মনে থাকবে, ওজোন স্তরে কোন গ্যাস থাকে, O3 গ্যাস বা ওজোন গ্যাস। মনে রাখবে, এই ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে। মনে থাকবে, কোন এককে মাপা হয়, ডপসন এককে। যা যা বলবো তাই তাই পরীক্ষায় আসবে, মিলিয়ে নিও, যা যা বোঝাবো তাই তাই আসবে। তাহলে ওজোন স্তর আমরা দেখলাম, ওজোন স্তরে O3 গ্যাস থাকছে, ইউভি প্রোটেক্টেড, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। আচ্ছা, তারপরে রয়েছে ডিইউ হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক। আর এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে। তোমরা তো সবাই জানো যে দুটো মৌলিক অক্সিজেন পরমাণু যদি একসাথে যুক্ত হয়ে একটা যৌগিক অক্সিজেনে পরিণত হয়, মানে O+ ও O2, তারপর এই O2 যখন আর একটা মৌলিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায় তখন সেখান থেকে তৈরি হয় কিন্তু O3। আর এইভাবেই কিন্তু ওজোন স্তর সৃষ্টি হয়েছে। তো চলো নেক্সট যাই, আমরা দেখি কি আছে। এরপর দেখো রয়েছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি ভূমিকা। এটা পরীক্ষায় আসার চান্স থাকে, কিন্তু আমি আবারও বলবো ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের কি ভূমিকা রয়েছে সেটা। সিএফসির পুরো নাম তোমরা জানো, ক্লোরোফ্লুরোকার্বন। তো এবার একটুখানি বলি এখানে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে নিজে একটু করাই, তাহলে বুঝতে পারবে। চলো তাহলে মনে করো আমরা একটা সিএফসি নিয়ে নিচ্ছি।
আমরা যে সিএফসি নিলাম সেটা হলো CFCl3। তো এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন, মনে থাকবে, ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। এ কি করে, এ ইউভির সাথে ইউভি শোষণ করলো বা ইউভির সাথে বিক্রিয়া করলো। ইউভি যখনই এটাকে বিক্রিয়া করবে তখন কি হয়, এই CFCl3 থেকে একটা ক্লোরিন বাইরে বেরিয়ে আসে। এই ক্লোরিনটা কিন্তু সক্রিয় ক্লোরিন, মনে থাকবে, অ্যাক্টিভ ক্লোরিন। তাহলে এইদিকে কি পড়ে থাকবে, CFCl2 পড়ে থাকবে, বুঝতে পারলে? তাহলে CFCl3 এটা হলো একটা ক্লোরোফ্লোরোকার্বন, যার নাম কি দিলাম, ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। আর ইউভির সাথে বিক্রিয়া করলো, কি নিল, একটা ক্লোরিন বেরিয়ে গেল, কি, সক্রিয় ক্লোরিন। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, সক্রিয় ক্লোরিন, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সক্রিয় ক্লোরিন। আর এই সক্রিয় ক্লোরিন এবং তার সাথে তৈরি করলো CFCl2। এবার এই সক্রিয় ক্লোরিন কি করলো, এই সক্রিয় ক্লোরিন আবার একটা ওজোনকে ধরলো, ওজোন গ্যাস যেটা রয়েছে O3 সেটাকে ধরলো, মানে অ্যাটাক করলো। এবার এখান থেকে ClO তৈরি করে ফেললো, তার সাথে তৈরি করলো একটা অক্সিজেন। কি বললাম, CFCl3 ইউভি, তার সাথে বিক্রিয়ায় তৈরি হলো সক্রিয় ক্লোরিন, সক্রিয় ক্লোরিন এবং তার সাথে তৈরি হলো CFCl2। এই সক্রিয় ক্লোরিন আবার একটা ওজোনকে ধরলো, এই ওজোনকে ধরে নিয়ে তৈরি করে ফেললো ClO এবং তার সাথে তৈরি হলো একটা অক্সিজেন গ্যাস। এবার বোঝো তো, এবার এই ClO কিন্তু থামার লোক না। কি বললাম, এই যে ClO এর পুরো নাম হচ্ছে ক্লোরিন মনোক্সাইড। কি বললাম, ক্লোরিন মনোক্সাইড। তো এই ClO আবার কি করবে, আবার একটা O3 সাথে বিক্রিয়া করবে। তাহলে এই ClO O3 সাথে বিক্রিয়া করে তৈরি করলো আবার একটা সক্রিয় ক্লোরিন এবং তার সাথে তৈরি করলো কিন্তু আবার একটা অক্সিজেন। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে CFCl3 একটা CFC, তার সাথে ইউভি, সেখান থেকে বেরিয়ে আসলো একটা সক্রিয় ক্লোরিন, সক্রিয় ক্লোরিন আবার একটা O3 সাথে বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করলো ক্লোরিন মনোক্সাইড এবং তার সাথে তৈরি করলো অক্সিজেন। এবার এই ক্লোরিন মনোক্সাইড অর্থাৎ ClO আবার কি করলো, একটা O3 কে অ্যাটাক করলো, সেখান থেকে আবার একটা সক্রিয় ক্লোরিন এবং তৈরি করলো কিন্তু অক্সিজেন। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার এই ক্লোরিন কি আবার থেমে থাকবে, এই ক্লোরিন কিন্তু কয়েক লক্ষ ওজনকে ভেঙে দিতে পারে, কয়েক লক্ষ, লক্ষাধিক। তাহলে এইভাবে কিন্তু দিনের পর দিন ভাঙা চলছে। কাকে ভাঙছে, O3 কে ভাঙছে। কে ভাঙছে, এই সক্রিয় ক্লোরিন ভাঙছে। এইভাবেই কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। তোমরা এই বিক্রিয়াটা দেবে, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা, ফুল মার্কস পেয়ে যাবে। তার সাথে একটু যা যা লিখতে বললাম এইগুলো লিখে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে কমেন্ট করবে বুঝতে পারলে কিনা। চলো এরপর গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন। তোমরা তো জানো গ্রিন হাউস এফেক্ট কি জিনিস, জাস্ট রিভিশন ক্লাস, জাস্ট বলবো কি হয়। এই যে সূর্য থেকে আগত আলোক রশ্মি, মহাজাগতিক আলোক রশ্মি, এগুলো যখন আসে তখন এদের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ক্ষুদ্র থাকে। মনে থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে, খুবই ক্ষুদ্র থাকে। আর এই ক্ষুদ্র থাকার কারণে কি হয়, এই CO2, CH4, N2O, জলীয় বাষ্প, CFC, এরা কি করে, এরা শোষণ করতে পারে। আর কিন্তু যখন এরা রিফ্লেক্ট হয়ে আবার ফেরার চেষ্টা করে তখন এদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যাওয়ার কারণে ওরা বেরোতে পারে না, পুনরায় আবার ফিরে আসে। আর এইভাবে কি হচ্ছে, একটা টেম্পারেচার কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়তে থাকছে। তাহলে এবার এই যে গ্যাসগুলো এই কাজ করছে, এই যে একটা ফলাফল বলতে পারো বা এফেক্ট, এটাকে আমরা বলছি গ্রিন হাউস এফেক্ট। আর এই যে গ্যাস, এই গ্যাসগুলোর নামকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাস। কি বলছি, গ্রিন হাউস গ্যাস। দেখো এখানে লেখাই রয়েছে তাপকে আটকে রাখে, গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস এফেক্ট, এটাকে আমরা বলছি। তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন আসে প্রধান গ্রিন হাউস গ্যাস, যদি প্রশ্ন আসে তখন কি করবে, যদি বলে প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস, তাহলে উত্তর কি দেবে বলো, প্রধান গ্রিন হাউস গ্যাস। তাহলে তোমরা কিন্তু উত্তর দেবে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। মনে থাকবে, প্রধান গ্রিন হাউস গ্যাস কি, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2, মনে রাখবে, প্রধান গ্রিন হাউস গ্যাস CO2। বাট এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এ প্রধান হতে পারে কিন্তু এ কিন্তু
ওজোন স্তরকে ধ্বংস করে না, ওজোন স্তরকে কিন্তু কখনোই CO2 ধ্বংস করে না। এটা মনে রাখবে, CO2 প্রধান গ্রিন হাউস গ্যাস, তা সত্ত্বেও ওজোন স্তরকে কিন্তু CO2 কি করে না, ধ্বংস করে না। এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। ওকে, চলো। তো এখানে দেখো লেখাই রয়েছে আমরা জীবাশ্ম যে সমস্ত জ্বালানিগুলো আমরা দহন করি, কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, সেখানে কি হয়, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত CFC এগুলো কিন্তু নির্গমন হয়। সেটা কি করে? গ্রিন হাউস প্রভাব এবং এর থেকে বিশ্ব উষ্ণায়ন। এই যে দিনের পর দিন টেম্পারেচার বাড়ছে, এই যে টেম্পারেচার বাড়ার ফলে কি হয়, পৃথিবীর একটা গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে। আর পৃথিবীর এই গড় উষ্ণতা বাড়ার যে ফলাফল, সেটা ভয়ানক। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে, একটু ছবিগুলো দেখে নাও। হিমবাহ গলন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, চরম আবহাওয়া হতে পারে। বুঝতে পারছো কেমন গরম পড়ছে এখন? এসির বেচা কিনা বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে সব এসি। কি কারণে? গাছ আরো কাটো, আরো মজা বুঝতে পারবে। এ দেখো, বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটছে। তাই আমরা তোমাদেরকে বলবো, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টিকারী যে, মানে গ্রিন হাউস সৃষ্টিকারী যে সমস্ত গ্যাস, সেই সমস্ত গ্যাসগুলো যাতে যেখান থেকে বেরোচ্ছে সেই সোর্স গুলোকে বন্ধ করতে হবে। যত্রতত্র আগুন জ্বালানো যাবে না। এমনকি গাছ বেশি বেশি করে লাগাতে হবে। যত বেশি গাছ লাগাবে তত কিন্তু আমরা এই গরমের হাত থেকে রেহাই পাবো। তো মোটামুটি একটা কভার করে দিলাম গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলাফল কিন্তু কি হবে? মেরু অঞ্চলে বরফ গলে যাবে, আর সমস্ত কিছু কিন্তু বন্যা দেখা যেতে পারে, তলিয়ে যেতে পারে, মানুষ তথা বিভিন্ন পশু সমস্ত কিন্তু একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে এবং সবাই কিন্তু এই জলের তোরে ভেসে যেতে পারে। চলো নেক্সট চলে আসি জীবাশ্ম জ্বালানি ও স্থিতিশীল উন্নয়ন। দেখো, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যাই করছি না কেন সবকিছুর মধ্যে CO2। দেখো, CO2 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 CO2, এত CO2। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন হাইলাইটেড, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস তৈরি হয়? জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস তৈরি হয়? অ্যান্সার কি দেবে? CO2। কি দেবে? CO2। মনে রাখবে, CO2। তাহলে জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস তৈরি হয়? CO2। এরপর চলো স্থিতিশীল উন্নয়ন। দেখো, স্থিতিশীল উন্নয়ন কিচ্ছু না, পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে এই প্রজন্মে তুমি যে সমস্ত শক্তিগুলোকে পেয়েছো সেগুলো যথোপযুক্ত ব্যবহার যদি তুমি করতে পারো, সেটাই স্থিতিশীল উন্নয়ন। এটা মনে রাখবে। স্থিতিশীল উন্নয়ন আগের বছর এসে গেছে, এবছর আর ডিপলি আলোচনা করব না। বাট স্থিতিশীল উন্নয়নের জন্য কি করতে হতে পারে? আমরা স্থিতিশীল উন্নয়নের জন্য সৌরশক্তিকে ব্যবহার করতে পারি, বায়ু শক্তিকে ব্যবহার করতে পারি, বায়ু কল ঘুরিয়ে আমরা সেখান থেকে তড়িতে কনভার্ট করতে পারি, মানে বিদ্যুৎ তৈরি করতে পারি। এই সমস্ত গুলো কিন্তু করা যেতে পারে। চলো নেক্সট যাবো। তো কি আছে দেখি। বায়োডিজেল। দেখো, বায়োডিজেল থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসে, বিকল্প জ্বালানি বায়োডিজেল। জ্যাট্রোফা গাছের বীজ থেকে কিন্তু কি করা হয়? বায়োডিজেল কিন্তু তৈরি করা হয়। এটা মনে রাখবে, জ্যাট্রোফা গাছের বীজ থেকে কিন্তু বায়োডিজেল তৈরি করা হয়, মনে থাকবে। আরো একটা গাছ আছে ভ্যারান্ডা, এই ভ্যারান্ডা গাছের ফল থেকেও কিন্তু বায়োডিজেল তৈরি করা হয়। তো এখানে প্রসেসিং করা রয়েছে, তোমরা একটুখানি দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, আশা করছি বুঝে যাবে। চলো, এখান থেকে বিশেষ কিছু আর বলার নেই। নেক্সট চলো, কি আছে? মন্ট্রিল প্রোটোকল, দারুণ জিনিস। আর তোমাদের এই টোটাল ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। 2027 সালে তাণ্ডব করব বলেছি, তাণ্ডব করবই। সবাই তো শুরু হয়েছে, এখনো বহুত কিছু বাকি আছে তোমাদের জন্য। মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে 90 আউট অফ 90 কেউ আটকাতে পারবে না। চলো, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে একটুখানি বলি। এখানে লেখা নেই, 1987 কিন্তু মন্ট্রিল প্রোটোকল যে চুক্তি সেটা করা হয়। ওজোন স্তরের গুরুত্ব রক্ষা করা, ক্ষতিকারক ক্লোরোফ্লোরোকার্বন নিয়ন্ত্রণ, বিকল্প গ্যাসের ব্যবহার এবং বৈশ্বিক সহযোগিতা। এই মন্ট্রিল প্রোটোকল থেকে কিন্তু একটা ছোট্ট কোয়েশ্চেন আসতে পারে যে কত সালে মন্ট্রিল প্রোটোকল চালু হয়? উত্তর 1987। মনে থাকবে, 1987 মনে থাকবে। চলো, আর বেশি কিছু বলবো না, চলো পরে যাই। মিথেন হাইড্রেট, এই প্রশ্নটা কিন্তু বহুতবার আসে। মিথেন হাইড্রেটের সংকেতটা একটু লিখে দিই। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 23H2O। এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, মনে থাকবে। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 23H2O। তো একে অনেকে কি বলে? একে অনেকে ফায়ারি আইস বলে। কি বলে? ফায়ারি আইস। কি বলে? ফায়ারি আইস, আগুন বরফ, মনে থাকবে। দেখো, এখানে প্রসেসিং করা রয়েছে মিথেন হাইড্রেট সমুদ্রের গভীরে বা মহাদেশীয় তাপ কিভাবে থাকে। আচ্ছা, তো এটাকে একটুখানি তুলে দিই, তবে বুঝতে পারবে। গভীর সমুদ্রে ড্রিলিং করা হচ্ছে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়, সেখান থেকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আমরা মিথেন গ্যাসকে সংগ্রহ করছি। তো
তো এইভাবে কিন্তু আমরা মিথেন হাইড্রেটটাকে দেখতে মানে বের করতে পারি। এখানে রয়েছে একটা বরফের মতো দেখতে, ঠিক আছে, 4CH4 23H2O, আর খাঁচা মিথেন আছে, খাঁচার মতো চাই আকৃতি থাকে, তাই একে বলছি আমরা মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট এটা যদি প্রশ্ন আসে যে মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ, তোমরা বলবে ক্লাথ্রেট জাতীয় যৌগ। কি বলবে? ক্লাথ্রেট জাতীয় যৌগ। এখান থেকে আর কিছু কোশ্চেন আসবে না। তাহলে কি কি কোশ্চেন আসতে পারে? মিথেন হাইড্রেটের সংকেত, ফায়ারি আইস কাকে বলা হয়, দেখতে কেমন, আর মিথেন হাইড্রেট কেমন যৌগ, তোমরা বলবে ক্লাথ্রেট যৌগ। চলো নেক্সট পার্টে যাব। চলো তো এবার একটা রিভিশন হবে, বাট রিভিশনের আগে একটুখানি তোমাদের সাথে আলোচনা করে নিই কি কি শিখলাম। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে একটা ছোট্ট 1 মিনিটের মধ্যে সমস্ত কিছু দেখবো, তারপর প্রশ্ন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শিখলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে কোনটাকে কি বলে, কোনটার টেম্পারেচার কত, কোনটার উচ্চতা কেমন, কোনটা হ্রাস পায়, কোনটা বৃদ্ধি পায়, সমস্ত কিছু দেখলাম। তারপর আমরা সেখান থেকে জ্বালানি তাপন মূল্যটা কিন্তু বলা হয়নি, জ্বালানি তাপন মূল্য একটু বলে রাখি যে 1 কেজি বা একক পরিমাণ কোনো জ্বালানি দহনে যে সমস্ত শক্তি উৎপন্ন হচ্ছে তার থেকে আমরা সেটাকে তার বলবো ক্যালোরিফিক ভ্যালু, সেটা নিয়েও আলোচনা আছে। তো তারপর কিন্তু সেখান থেকে আমরা কিন্তু শিখে নিলাম বিভিন্ন ধরনের শক্তি, সেটা বায়োগ্যাস হতে পারে, বিভিন্ন ধরনের যা যা আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা একটা জায়গায় করার চেষ্টা করেছি। তারপর ছিল কিন্তু গোবর গ্যাস থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। গোবর গ্যাসের প্রধান উপাদান কিন্তু আমরা জানি মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, ঠিক আছে। এই সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু ছিল। তো মোটামুটি এই, চলো একটুখানি প্রশ্নগুলোকে এবার ঘেটে আসি, তারপর দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। চলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? CO2, AR মানে আর্গন, CFC এবং HE, কোনটা হবে অ্যান্সার? প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? তাহলে করে যখন বলেছে CFC হয়ে যাচ্ছে সঠিক উত্তর, CFC হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো 2 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? কোনটা হবে অ্যান্সার? গ্রিন হাউস গ্যাস অবদান সবচেয়ে বেশি CO2 হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি, মনে থাকবে CO2। চলো 3 নম্বর, সৌর বিকিরণের যে রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তা হলো কি রশ্মি? সৌর বিকিরণের জন্য যে রশ্মি গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস হলে কি হবে? গ্রিন হাউস হলে হয়ে যাবে অবলোহিত রশ্মি, মনে থাকবে অবলোহিত রশ্মি, IR, মনে থাকবে অবলোহিত রশ্মি। চলো পরের প্রশ্ন 4 নাম্বার, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? আবারও বলেছিলাম প্রধান গ্রিন হাউস গ্যাস CO2 কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করে না, CO2 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোল বেড থেকে কোন গ্যাস পাওয়া যায়? অপশন নেই, অপশন লাগে নাকি আবার? কোল বেড থেকে কি পাওয়া যায়? CBM, কোল বেড মিথেন, তাই তো, কোল বেড মিথেন, CBM। তাহলে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস, মনে থাকবে কোল বেড থেকে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস পাওয়া যায়। চলো পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? চলো কোনটা হবে? গোবর গ্যাস, ডিজেল, কয়লা, পেট্রোলিয়াম। তাহলে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয়, হয়ে যাবে গোবর গ্যাস। কি হয়ে যাবে? গোবর গ্যাস হয়ে যাবে, কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। চলো 7 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোন স্তরে? আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। কি হবে বৈপরীত্য উত্তাপ? 7 নম্বর কমেন্ট করো, 7 নম্বর প্রশ্ন কমেন্ট। চলো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক করো। 7 নম্বর, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোন স্তরে? চলো দেখবো কমেন্টে কে কে কমেন্ট করো। চলো আচ্ছা, পরে এবার শুরু হচ্ছে কিন্তু শর্ট প্রশ্ন। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম যেটি গ্রিনহাউস গ্যাস নয়। অনেক কিছু আছে, তুমি অক্সিজেনকে দিয়ে দাও, নাইট্রোজেনকে দিয়ে যাও, অনেক কিছু আছে। পরের প্রশ্ন, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলো জুল পার গ্রাম বলতে কি বোঝো? দেখো উত্তর এটা করাই রয়েছে, 1 কেজি কয়লার দহনে এত কিলোজুল তাপ উৎপন্ন হবে। চলো পরের প্রশ্ন, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? লেখাই রয়েছে অ্যান্সার, বায়ু শক্তি নিঃশেষিত হওয়ার আশঙ্কা নেই, এটি দূষণ ছড়ায় না। 4 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উৎস বায়োডিজেল। জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির উৎস বায়োডিজেল। চলো 5 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস কি হবে? CO2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, CO2। 6 নম্বর কোশ্চেন, বাড়িতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিষ্ণু উষ্ণায়ন ঘটে।
এটাও অ্যান্সার হয়ে যাবে CO2। চলো CO2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা চলো 7 নম্বর কোশ্চেন। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। বায়ু শক্তি হতে পারে, চলো বায়ু শক্তি হতে পারে, লিখে নিতে পারো বায়ু শক্তি, বায়ু শক্তি হতে পারে। 8 নম্বর কোশ্চেন। এসআইতে তাপন, এসআইতে তাপন মূল্যের একক, এটা তাপন মূল্য হবে, যাই হোক তাপন মূল্যের একক কিলো জুল পার কিলোগ্রাম। চলো নেক্সট যাই, আর কি কোশ্চেন আছে। কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? চলো পেট্রোল জীবাশ্ম জ্বালানি, তোমরা জানো। পরের প্রশ্ন, ফায়ারি আইসের রাসায়নিক নাম কি? ফায়ারি আইসের রাসায়নিক নাম কি? পারবে? হ্যাঁ, ফায়ারি আইস একটু আগে বললাম 4CH4H23H2O। চলো 23H2O অর্থাৎ মিথেন হাইড্রেট। ফায়ারি আইসের রাসায়নিক নাম মিথেন হাইড্রেট। পরের প্রশ্ন, সিবিএম এর পুরো নাম? কোল বেড মিথেন, মনে থাকবে কোল বেড মিথেন। আর লিখলাম না সিএফসি এর পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, জানো। চলো 13 নম্বর কোশ্চেন। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডপসন একক, মনে থাকবে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডপসন। সব পারবে, সব পারবে, কোনো টেনশন নেই। চলো এবার 2 নম্বরে কোন কোন প্রশ্ন পড়বে যদি মনে করো স্ক্রিনশট করে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন রেখেছি, ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব। ভবিষ্যতে বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হলো, 1 নম্বর বলতে পারো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। তীব্র ঝড় এগুলো প্রাকৃতিকের মধ্যে রাখা হয়েছে, যা বাস্তুতন্ত্র ও মানব সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ তাপমাত্রা বাড়ার ফলে হিমবাহ গলে যাবে এবং জলবায়ুর চরম পরিবর্তন ঘটবে। এটা কিন্তু একবারে কোশ্চেন তোমাদেরকে রেডি করে দিচ্ছি যাতে তোমরা বইয়ে খুঁজতে না হয়। পরের প্রশ্ন, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব। দুটো প্রভাব রাখা হয়েছে, ত্বকের ক্যান্সার ও চোখের ক্ষতি। ওজোন স্তর ক্ষয় হলে সূর্যের ক্ষতিকারক ইউভিবি রশ্মি সরাসরি পৃথিবীতে আসে, যা ত্বকের কোষকে ডিএনএ ক্ষতি করে এবং ম্যালিগন্যান্ট মেলানোমা ও অন্যান্য চর্মরোগের ঝুঁকি বাড়ায়। এটি চোখের লেন্সের ক্ষতি করে, ছানি সৃষ্টি করতে পারে এবং দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে। পরের আরেকটা ছিল সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি, অর্থাৎ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের যে ভিত্তি হলো ফাইটোপ্লাঙ্কটন। তো এই কি হয়, ফাইটোপ্লাঙ্কটন এই যে রশ্মিটা আছে অতি বেগুনি রশ্মি, যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলকে বিপর্যস্ত করে তোলে এবং মানুষের জন্য সামুদ্রিক খাদ্যের যোগান কমিয়ে দিতে পারে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো, জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো? এই যেটা বলছিলাম তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু যেটা বলছিলাম সেটা দেখো এখানে আছে। জ্বালানির তাপন মূল্য বলতে বোঝায় যখন 1 একক পরিমাণ, যেমন 1 কেজি বলা রয়েছে, জ্বালানির সম্পূর্ণরূপে পুড়ে শক্তি উৎপাদন করে, তখন সেই পরিমাণ তাপ নির্গত হয়। এই জ্বালানির শক্তির ঘনত্ব পরিমাণ করে এবং এর একক হলো মেগাজুল প্রতি কেজি বা কিলো ক্যালোরি প্রতি কেজি। তো জ্বালানির তাপন মূল্য যত বেশি, তা থেকে তত বেশি শক্তি পাওয়া যাবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি আছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রধান কারণ হলো এটি সীমিত ও অনবায়নযোগ্য সম্পদ, যা পরিবেশ দূষণ এবং মানব স্বাস্থ্যের ক্ষতি করে। তাই পরিবেশের রক্ষা, শক্তি নিরাপত্তা চিহ্নিত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জ্বালানি নিশ্চিত করতে সংরক্ষণ এবং অপরিহার্য, যা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সাহায্য করে। চলো নেক্সট প্রশ্ন, এটাই হয়তো শেষ প্রশ্ন। পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার? জাস্ট এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে যাচ্ছ, এইগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে। পাওয়ার অ্যালকোহল হলো মূলত পেট্রোল ও ইথানলের একটি মিশ্রণ, সাধারণত 80% পেট্রোল ও 20% ইথানল, যা অভ্যন্তরীণ দহন ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটি অক্টেন নাম্বার বাড়ায় এবং দূষণ কমায় এবং পেট্রোল বা গ্যাসোলিনের বিকল্প বা সংযোজক হিসাবে কাজ করে, যা যানবাহন শক্তি উৎপাদনে সহায়ক। তো এই কিন্তু কটা কোয়েশ্চেন, তার সাথে যেটা বললাম সিএফসি গ্যাসের ভূমিকা, জাস্ট এগুলো করে যাবে, দেখবে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না, সমস্ত কিছুই তোমরা কিন্তু পেরে যাবে। তো প্রথম চ্যাপ্টার রিক্যাপ করে দিলাম, কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটাও বলে দিলাম, ইন ডিটেলসে সবকিছু বলে দিলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো যারা শেষ পর্যন্ত ছিলে, আর হোমওয়ার্ক যেটা দিলাম একটা কোয়েশ্চেন অ্যান্সার করো, দেখবো কাদের উত্তর ঠিক হয়।
তো নেক্সট এপিসোড অবশ্যই আসবে। ততক্ষণ তোমরা যারা আমাদের সাথে থাকতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করো, এখনো অনেক কিছু তোমাদের জন্য বাকি রয়েছে। আর যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার কারণ এবছর মাধ্যমিক 2027 আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো থেকো সবাই, টেক কেয়ার।